আচ্ছা, তোদের আগের দিনে পড়িয়েছিলাম কি না তড়িৎযোজী বন্ধন। আজকে কি পড়াবো? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন তড়িৎযোজী বন্ধনে আমরা কি দেখেছিলাম যে যেখানে একটা এনএসিএল একটা উদাহরণ দেখেছিলাম, কি দেখেছিলাম যে এন এর কি থাকে 11, সেই জন্য একটা বেশি থাকে। আর কি হয়, ক্লোরিনের থাকে ওটা 7টা। 1 2 3 হ্যাঁ 4 5 6 7। তো সেখানে আমরা দেখেছিলাম কি এখানে ছিল 2 8 1, আর এখানে দেখেছিলাম কত 2 8 7। তো এখানে কি করেছিল, সোডিয়াম একটা এই ক্লোরিনকে দিতে ইলেকট্রন, ক্লোরিন 8 হয়ে গেছে মানে 2 8 8, আর সোডিয়াম হয়ে গেছিল কি 2 8। হুম, তো দুজনেই অষ্টক পূর্তি পূরণ হয়ে গিয়েছিল, দুজনেই স্টেবল। আর কেন স্টেবল সেই প্রথমেই বলেছি যে নেচারে বা যে কোনো কিছুই হোক সবাই চায় স্টেবল হতে। সেই জন্য সোডিয়াম একটা দিয়ে দিলে সোডিয়াম স্টেবল হয়ে গেল, আর ক্লোরিন একটা নিয়ে নিলে ক্লোরিন কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এখানে দেখেছিলাম তড়িৎযোজী। তড়িৎযোজীর একটা খুব ভালো শর্ত এক্ষুনি তুই নিজে বললি, কি না তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হতে হবে। সেরকম ভাবে হুম, সমযোজী যৌগ যেগুলো হয়, সমযোজী যৌগের একটা মূল বৈশিষ্ট্য হলো কি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হবে, বেশি হবে না। 1 নম্বর। তাহলে 1 নম্বর পার্থক্য কি, মেন পার্থক্য কি হলো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হবে। আচ্ছা, 2 নম্বর পার্থক্য, ওটাই মেন পার্থক্য, যেটা নামের মধ্যেই বোঝা যাচ্ছে কি, নামের লেখা আছে কি সমযোজী বন্ধন, মানে কি ওই বন্ধনটাতে দুই বা ততোধিক মানে দুইয়ের বেশিও থাকতে পারে পরমাণু, তারা কি করবে, সমানভাবে ওই ইলেকট্রনটাকে বহন করবে। কিরকম দেখাচ্ছি দেখ, ধর HCl, একটা উদাহরণ দিয়েছি HCl। HCl এ কি হয়, হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেনের কটা থাকে, একটা জানি যে হাইড্রোজেন এক। ক্লোরিনের কটা থাকে 7টা, এখানেও একটা লিখেছি আমি ওটা 7টা। 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। দেখ এবারে ভালো করে পার্থক্যটা বোঝ। তড়িৎযোজীতে কি ছিল, ইলেকট্রনটা এটাকে দিয়ে দিয়েছে, মানে এ আর নিতে পারবে না ইলেকট্রনটা। কিন্তু হুম, সমযোজীতে কি হয়, হাইড্রোজেন কি বলছে যে আমার যদি দুটো হয়ে যায় আমি স্টেবল হয়ে যাবো, আর ক্লোরিন কি বলছে আমার যদি 8টা হয়ে যায় আমি স্টেবল হয়ে যাবো। সেই জন্য হাইড্রোজেন বলছে ঠিক আছে তাহলে অসুবিধা নেই, আমার একটা ইলেকট্রন আর তোমার একটা ইলেকট্রন দুজনে মিলে কি একটা পেয়ার গঠন করে নাও, জোড় জোড়। তাহলে কি হবে, যদি গঠন করে নেয় তখন কি হবে, হাইড্রোজেন ওর একটাকে ব্যবহার করতে পারে, আর ক্লোরিন এর আর একটা ক্লোরিন ব্যবহার করতে ওর পারে। একটাকে। হুম, তাহলে দেখ দুজনেই স্টেবল হয়ে গেল, মানে হাইড্রোজেন যখন চাইবে ওর একটাকে নিতে পারবে, এবার ক্লোরিন যখন নিজেকে দুর্বল মনে করবে তখন হাইড্রোজেন একটা ইলেকট্রনকে নিয়ে নেবে। তাহলে দেখ দুজনেরই অষ্টক পূর্তি হয়ে গেল, কিন্তু ইলেকট্রনটাকে ব্যবহার করছে কিরকম ভাবে, সমান ভাবে। মানে হাইড্রোজেন ক্লোরিনেটটাও ব্যবহার করতে পারে, আবার ক্লোরিন হাইড্রোজেনেরটাও ব্যবহার করতে পারে। দেখ এইটা মনে হচ্ছে দেখ ইউনিয়ন পজিশন, মানে দুজনেই ব্যবহার করতে পারছে। দেখ এই পজিশনটা কিন্তু তড়িৎযোজীতে ছিল না। তড়িৎযোজীতে কি ছিল, এই যে একটা ইলেকট্রন এ সম্পূর্ণভাবে একে দিয়ে দিয়েছে, আর ক্লোরিন কি করেছে সম্পূর্ণভাবে এটাকে নিয়ে নিয়েছে। কিন্তু সমযোজীতে ভালো করে লক্ষ্য কর, এটাই হচ্ছে মেন পার্থক্য, যেটা তোদের মুখস্থ করতে হবে না, নাম শুনেই বুঝতে পারবি। সমযোজীতে কি হচ্ছে, সমানভাবে ব্যবহার করছে, হাইড্রোজেন ক্লোরিনের ইলেকট্রনটাকে নিচ্ছে, আর ক্লোরিন পরমাণু কি হচ্ছে হাইড্রোজেন পরমাণুটাকে নিয়ে কাজ চালাচ্ছে। তো দুজনেই সমানভাবে নিজেদের ইলেকট্রন গুলোকে নিয়ে নিজেদেরকে স্টেবল করছে, সেই জন্য কি হচ্ছে এটা সমযোজী। তাই সমযোজী নামটা বোঝা গেল। এবারে হচ্ছে দেখ এই যে প্রথম যে লিখেছি দেখ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হতে হবে। কেন কম হতে হবে, তার কারণ হচ্ছে যদি খুব বেশি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তখন কি হবে, এই যে ক্লোরিন পরমাণুটা এই যে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে এটা কি করবে, নিয়ে নেবে। যদি পার্থক্য বেশি থাকে তখন কি হবে, নিয়ে নেবে। মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে যে অ্যাট্রাকশনটা থাকে, একটা ছেলে আর ছেলের মধ্যে সেই অ্যাট্রাকশনটা খুব কম থাকে। সেরকম ব্যাপার। ধর প্লাস আর মাইনাস, ধর তুই কাউকে 2 টাকা ধার দিয়েছিস, তো তুই তো প্রতিদিন চাইবি না, আমার 2 টাকা দে, আমার 2 টাকা দে। এবার যদি তুই ধর 1000 টাকা ধার দিয়েছিস, তখন তোকে চাইতে হবে না যে আমার 1000 টাকাটা আছে, অনেক বেশি টাকাটা চাইতে হবে। সেরকম ভাবে
যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হয় তখন কি করবে, চাইবে কি এর ইলেকট্রনটাকে নিয়ে নিতে, কারণ এর প্রচুর বেশি এর প্রচুর কম, মানে একজনের প্রচুর বেশি একজনের প্রচুর কম, তো সে চাইবে কি নিয়ে নিতে। ধর আমি বলছি যে একটা ধনী লোক একটা গরিব লোক আছে, ঠিক আছে। এবার ধনী লোকগুলো কি করবে, গরিব লোককে অতটা পাত্তা দিতে চায় না, এ গরিব। কিন্তু ভাব যদি দুজনেই সমান টাইপের হয়, মানে ধনী লোকটাও বেশি ধনী নয় আর গরিব লোকটাও খুব গরিব নয়, খুব কমের ডিফারেন্স, তখন কিন্তু দুজনে এরকম করতে পারবে না। তখন বলবে কি, ঠিক আছে তুমি আর আমি দুজনেই সমান ভাবে ব্যবহার করবো নিজেকে, তুমিও আমাকে রেসপেক্ট দেবে আমিও তোমাকে রেসপেক্ট দেবো, সেই রকম ব্যাপার। দেখ একই রকম জিনিস হচ্ছে এই HCl, মানে সমযোজী বন্ধন। কারণটা কি, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হয় না, সেই জন্য কি হচ্ছে, হাইড্রোজেন আর ক্লোরিন ওরা দুজন মিউচুয়াল হয়ে গেছে, বলছে ঠিক আছে তুমিও আমারটা নাও আর আমিও তোমারটা নেই, সেই রকম ভাবে আমরা একটা বন্ধন গঠন করব, যেটাকে বলছে কি সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন সমযোজী বন্ধন তাদের পার্থক্যের প্রথম পয়েন্ট হচ্ছে কি, এসটিপি তে তড়িৎযোজী বন্ধন যারা করে তাদের যৌগগুলো কি কেলাসাকার কঠিন পদার্থ, আর এগুলো কি প্রধানত গ্যাসীয় হয়। গ্যাসীয়, এক নম্বর। তাহলে এক নম্বর পয়েন্টটা আমরা কি বললাম, যে তড়িৎযোজী বন্ধন যেইগুলো করে মানে যেই যৌগগুলো করে সেইগুলো কি হয়, জেনারেলি সাধারণত কি হয় কঠিন পদার্থ হয়, কিন্তু সমযোজী যৌগ যেগুলো করে সেইগুলো কি হয়, সমযোজী যৌগগুলো কি হয় প্রধানত গ্যাসীয় তরল বা নরম কঠিন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক। যেইগুলো তড়িৎযোজী যৌগ হয় তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হয়, অপেক্ষাকৃত বেশি হয়। তাহলে কি হয়, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়, মানে তড়িৎযোজী, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিই, এটা তড়িৎযোজী বন্ধনকারী যৌগ, ঠিক আছে, বা তড়িৎযোজী যৌগও বলতে পারিস। আর এ পাশের কি হয় বুঝতেই পারছিস, কম হবে। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমি এখানে এরকম কম লিখছি বলে তোরা কিন্তু কম এরকম লিখিস না, কম, ঠিক আছে, এখানে লিখবি সমযোজী যৌগ যেগুলো হয় তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্যাঁ, হ্যাঁ, অপেক্ষাকৃত কম হয়, না আমি জাস্ট শর্টের জন্য লিখে দিচ্ছি কম হয়। হ্যাঁ, জানি ওটা আপনি শর্টের জন্য লিখছেন। হ্যাঁ ওটা তোরা যখন করবি তখন মানে পূর্ণ বাক্যে ওটা অ্যান্সার লিখবি, ঠিক আছে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি, আয়নীয় যৌগ যেগুলো হয় সেগুলো কি হয় কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আর কি হয়, এগুলো যেগুলো আছে 3 নম্বর, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু যদি এদেরকে গলিয়ে দিস বা ধর এদেরকে জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে দিয়েছিস, মানে গলিত অবস্থায়, কিন্তু কি হচ্ছে গলিত অবস্থায় এরা আয়নে ভেঙে গিয়ে কি হয় তড়িৎ পরিবহন করে, কিন্তু আচ্ছা কিন্তু লিখি, কিন্তু স্যার, গলিত মানে অবস্থা, কঠিন। হ্যাঁ মানে যখন কঠিন থাকে, ধর আমি বলছি যে হ্যাঁ, কিছু, ধর আমি বলছি NaCl ধর, NaCl কঠিন। ধর, NaCl যদি নুন নুন ধর, মানে সোডিয়াম ক্লোরাইড নুনের মতো কোনো লবণ ধর, কোনো লবণ কি হয় যখন কঠিন থাকে মানে লবণ আকারে থাকে তখন কি হয় ওরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু যদি ওদেরকে গলিয়ে দিস কোনোভাবে তখন কি হয় ওরা আয়নে ভেঙে যায়, আমি কি করে দেখাচ্ছি কি করে হয়, কিন্তু গলিত অবস্থায় আয়নে ভেঙে গিয়ে, আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে।
আর এরা কি হয়, এরা কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করে না। এবার দেখা উদাহরণ দেখাই কিরকম ভাবে তড়িৎ পরিবহন করে। আমি যেটা বললাম এক্ষুনি NaCl ধর, তাহলে NaCl কি হচ্ছে, এটা যখন সলিড থাকছে, মানে আমি ব্র্যাকেটে এস লিখে দিই সলিড, যখন সলিড থাকছে, কঠিন যখন থাকছে, এরা তড়িৎ পরিবহন করে না। কিন্তু যদি এরা ভেঙে যায়, গলিত অবস্থায় কি হয়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, Na+ আয়ন উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে, Cl-। এই যে প্লাস, এই যে আয়ন, এগুলো তো আয়ন, প্লাস হয়ে যাওয়া মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। সেই যে বেরিয়ে গিয়ে যে আয়ন উৎপন্ন করছে, এটা পজিটিভ ক্যাটায়ন উৎপন্ন করছে, আর এটা অ্যানায়ন উৎপন্ন করছে। এই আয়নগুলো কি করে, তড়িৎ পরিবহন করে। এখান থেকে আর একটা খুব ভালো কোশ্চেন আছে, যেটা সেটা কি, সেটা হচ্ছে ধর, মানে একই অ্যান্সার হবে একই। এই Cl কি হচ্ছে, একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। আমরা এক্ষুনি কি বললাম, যে তড়িৎযোজী যেই বন্ধনগুলো আছে, মানে যেই যৌগগুলো আছে যারা তড়িৎযোজী বন্ধন গঠন করে, তারা কি হয়, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় আয়নে ভেঙে গিয়ে কি করে, তড়িৎ পরিবহন করে। কিন্তু সমযোজী যৌগ যেগুলো আছে তারা কি হয়, তড়িৎ পরিবহন করে না, কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। কিন্তু এই Cl মানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা কি হয়, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও যখন এটা গলিত অবস্থায় হয়ে যায়, এটা কি করে, তড়িৎ পরিবহন করে। সেটা কেন, কোশ্চেনটা বোঝা গেল। আমি নেক্সট পেজে যাই। HCl এটা কি, সমযোজী যৌগ। সমযোজী যৌগ। তাহলে আমরা আগের পেজে দেখ কি পড়েছিলাম, যে সমযোজী যৌগ যেগুলো হয় তারা কি হয়, কোনো অবস্থাতে তড়িৎ পরিবহন করে না। তার কারণটা বুঝতে পেরেছিস কেন, কারণ হচ্ছে কি, তার আগের পেজে দেখ যখন বলেছিলাম Na একটা ইলেকট্রন দিয়ে দিল, Cl একটা ইলেকট্রন নিয়ে নিল। Na একটা ইলেকট্রন বর্জন করেছে বলে ওরা কি উৎপন্ন করে, একটা ক্যাটায়ন Na+। আর Cl একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে, মানে ইলেকট্রন নেগেটিভ বেড়ে গেল, সেই জন্য Cl- মানে অ্যানায়ন। আর এই যে Na+Cl- এগুলো কি হচ্ছে, আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন। আর এই আয়ন বলে কি হচ্ছে, ওরা তড়িৎ পরিবহন করে। কিন্তু সমযোজী যেই বন্ধনগুলো, মানে সমযোজী যে যৌগগুলো যারা সমযোজী বন্ধন গঠন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, মানে ইলেকট্রন বর্জন হয় না বা ইলেকট্রন গ্রহণ হয় না। সেই জন্য কি হয়, এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের সৃষ্টি হয় না। ইন জেনারেল সৃষ্টি হয় না, কারণ কি, কারণ এরা তো ইলেকট্রন দিচ্ছে না বা গ্রহণ করছে না, এরা তো দুজনেই সমানভাবে, মানে মিউচুয়ালি, মানে দুজনেই দুজনের ইলেকট্রন গ্রহণ করছে, মানে গ্রহণ করছে বর্জন করছে, যার যখন দরকার তা সে সেরকম নিয়ে নিচ্ছে। এরকম নয় যে পুরোটা নিয়ে নিল বা পুরোটা বর্জন করে দিল, এরকম নয়। সেই জন্য কি হয়, এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের সৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেটা তড়িৎযোজী যৌগে আছে। আর এর আরেকটা নাম হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ, দেখ নামের মধ্যেই লুকিয়ে আছে, দেখ এটা সমযোজী, সমানভাবে ব্যবহার করছে, এটা আয়নীয়, তার মানেটা কি, আয়ন উৎপন্ন করছে, নামের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে তাহলে আমরা দেখলাম কি, সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, তার কারণ হচ্ছে এরা আয়ন উৎপন্ন করতে পারে না। কিন্তু HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এ যখন গলে যায় বা এই জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন, এই কোশ্চেনটা তোদের পরীক্ষায় অনেক সময় আসে। তার কারণ কি, তার কারণ হচ্ছে, যখন হাইড্রোজেন ক্লোরাইড, জলীয় দ্রবণ মানে কি, জল, সোজা কথা, আর কিছু নয়, জলীয় দ্রবণ মানে জল, H2O, ঠিক আছে। ও হুম। যখন যখন জলের সঙ্গে মেশে তখন কি হয়, এর জলীয় দ্রবণটা কি করে, আয়ন উৎপন্ন করে। কিরকম হয়, মানে একটা ব্যতিক্রম বলতে পারিস, ইন জেনারেল হয় না। কি উৎপন্ন করে, এর যে হাইড্রোজেনটা আছে সেটা কি হয়, এর সঙ্গে যুক্ত হয়ে যায়, গিয়ে উৎপন্ন করে কি,
H3O প্লাস, আর কি উৎপন্ন করে? Cl মাইনাস। তাহলে দেখতে পেলি কি, যে যখন আমি হাইড্রোজেন ক্লোরাইডটাকে জলীয় দ্রবণে করছি তখন কি হয়, ওটা জলে দ্রবীভূত করলে আয়নিত হয়ে হাইড্রোক্সিনিয়াম H3O প্লাস আয়ন আর কি করে, Cl মাইনাস ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আর যেহেতু জলীয় দ্রবণে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করছে, সেই জন্য এই Cl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, যদিও এটা সমযোজী যৌগ, ব্যতিক্রম। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনটা তোর কি, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু শুষ্ক বা বায়ু ভেজা বায়ু অপেক্ষা ভারী হালকা কেন? হয় কেন? সরি, হালকা হয় কেন, মানে শুষ্ক বায়ুটা ভারী হয় কেন? হুম, তোরা কেউ জানিস বাকিরা? ওটা আজকে ক্লাসে করাচ্ছিল, স্যার বল অ্যান্সারটা আমি ঠিক বুঝতে পারিনি, ওর জন্য আজ স্যারকে জিজ্ঞেস করিনি, আপনাকে বলছি। শুষ্ক বায়ু ভারী কেন? স্যার ওটা নয়, বলছি শুষ্ক বায়ু অপেক্ষা ভেজা বায়ু হালকা হয় কেন? ওটা আর এটা কি আলাদা? স্যার দাঁড়ান, পড়ে দেখ। শুষ্ক বায়ু, ঠিক আছে, ওই আপনি লাস্টেরটা লিখছিলেন। কোশ্চেনটা হচ্ছে, তুই যাই বল, কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এরকম, মানে কোশ্চেনটা হচ্ছে এরকমই, শুষ্ক বায়ু ভারী, আর্দ্র বায়ু হালকা, তাই না তো? না, আপনি ঠিকই লিখেছেন। হ্যাঁ, সেটাই বলছি। তোর মেন জিনিসটা হচ্ছে এটা, শুষ্ক বায়ু ভারী, আর্দ্র বায়ু হালকা। এটা যে মেন জিনিসটা, শুষ্ক বায়ু ভারী হয়, আর্দ্র বায়ু হালকা হয়, মেন জিনিসটা হচ্ছে এটা। সেটা কেন? তার কারণ হুম, হচ্ছে, বাষ্প ঘনত্ব তো পড়িয়েছি, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে বেশি। এটার হয় প্রায়, লিখে দিচ্ছি, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব প্রায় 14.4, আর আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব কত, 9 মনে হচ্ছে। মেন উত্তর হচ্ছে এটা, কি হচ্ছে, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কি হয়, কম, সরি, শুষ্ক বায়ুর বেশি আর আর্দ্র বায়ুর কম। বাষ্প ঘনত্ব কি জানিস? ঘনত্ব বোঝা গেল, মানে হ্যাঁ, দেখ, তুই বাষ্প ঘনত্ব পরে আসবে, আগে ঘনত্ব বুঝ কি। ঘনত্ব হচ্ছে, বাষ্প হলে সেটা গ্যাসের হলে গ্যাসের হবে, যাই হোক যার হবে, কিন্তু ঘনত্ব মনে হচ্ছে কোনো কিছুর ভর বাই তার আয়তন, এটা হচ্ছে ঘনত্ব, এরকম টাইপের। হুম, ঘনত্বকে অনেক সময় লেখা হয় রো দিয়ে, রো ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই ঘনত্ব, এটা হচ্ছে ঘনত্ব। এবারে বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব হচ্ছে, যদি তুই চাপ আর তাপমাত্রা একই রেখে কোনো গ্যাসের ওজন একই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের তুলনায় কত গুণ ভারী, সেইটাকে বলা হচ্ছে কি তার বাষ্প ঘনত্ব। মানে সোজা কথা, যে যেই গ্যাসটা বা যেই জিনিসটা যত ভারী হবে তার বাষ্প ঘনত্ব তত বেশি হবে। বোঝা গেল? হ্যাঁ, যে যত ভারী হবে তার বাষ্প ঘনত্বটা কি হয়, তত বেশি হয়। জলীয় নয়, বাষ্প নয়, ওই তো এটা। এটা হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, আর এটা হচ্ছে নর্মাল শুষ্ক বায়ু। এবারে ভাব, শুষ্ক বায়ু মানে হচ্ছে কি, সেখানে জলীয় বাষ্প খোঁড়া নেই, সেটাকে শুষ্ক বায়ু বলে, ড্রাই ওয়েদার যেটাকে বলে। শীতকালে বা এতে বলে না ড্রাই ওয়েদার, মানে খুব একটা জলীয় বাষ্প নেই, সেটাকে বলে শুষ্ক বায়ু। তাহলে শুষ্ক বায়ু যেটা আছে তাতে তো তার বাষ্প ঘনত্ব 14.4 হবে, তাই না? কিন্তু হুম, যেটা ভেজা বায়ু আছে বা আর্দ্র বায়ু আছে, সেটা কি, শুষ্ক বায়ুর মধ্যে কি আছে, জলীয় বাষ্প আছে।
মানে জল থাকলেই তো সেটাকে বলে আর্দ্র বা ভেজা, তাই না? ভেজা মানে কি? তার মধ্যে জলীয় বাষ্প আছে, সেটাকে তো ভেজা বলছে। হুম। তাহলে যদি শুষ্ক বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকে, তখন সেই জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব দেখ 9, মানে কি শুষ্ক বায়ুর থেকে অনেক কম। তাহলে তুই যদি একই পরিমাণ শুষ্ক বায়ু নিস আর একই পরিমাণ ভেজা বায়ু বা আর্দ্র বায়ু নিস, তখন শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কিন্তু পুরো 14.4ই হবে। কিন্তু ভেজা বায়ুর যেটা বাষ্প ঘনত্ব তখন কি হবে, সেটা মিক্সড হয়ে যাবে। মানে কি হবে, 14.4-এর থেকে কম হবে, 9-এর থেকে বেশি হবে। তাহলে কি হলো, আর দেখ মাইক, তাহলে কি হলো, যেটা শুষ্ক বায়ু তার বাষ্প ঘনত্ব হবে 14.4, আর যেটা ভেজা বায়ু, ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব হবে, ভেজা বা আর্দ্র যেটা তোদের পরীক্ষায় পড়বে সেটা, ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব হবে কত, 9 থেকে 14.4-এর মধ্যে। তাহলে এবার ভাব, কোনটা তাহলে ভারী হলো, শুষ্ক বায়ু না কার, মানে প্রথমে বল কার বাষ্প ঘনত্ব বেশি। দেখ, শুষ্ক বায়ু না ভেজা বায়ু? শুষ্ক বায়ু। তার কারণ শুষ্ক বায়ুর বাষ্প শুষ্ক ঘনত্ব বায়ু। 4.4, আর ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব হুম। 9 থেকে 14.4-এর মধ্যে। তাহলে যার বাষ্প ঘনত্ব বেশি তা সেটা কি হয়, ভারী হবে তো, এক্ষুনি তো বললাম। হ্যাঁ। তার কারণ বাষ্প ঘনত্ব তার সংজ্ঞাই তো বেশি ওটা ছিল, একটা ভালো। একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় তার বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব চোদ্দ হুম। দশমিক চার মানে এটা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় এত গুণ ভারী। আর জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9 মানে এটা হাইড্রোজেনের তুলনায় 9 গুণ ভারী। তাহলে যার বাষ্প ঘনত্ব যত বেশি সেটা তত ভারী। এবার ভেজা বায়ুতে আমরা কি দেখলাম, যে ভেজা বায়ুতে শুষ্ক বায়ুর সঙ্গে সঙ্গে কি থাকে, বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে। তাহলে যদি জলীয় বাষ্প থাকে বেশি পরিমাণ, তাহলে কি হয়, তার বাষ্প ঘনত্ব, মানে ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব কখনো 14.4-এর বেশি হবে না। কারণ কি, কারণ এর সঙ্গে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব যেটা 9 এটা মিক্সড আছে। তাহলে ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব কিরকম হবে, জলীয় বাষ্পের থেকে কিছুটা বেশি হবে, শুষ্ক বায়ুর থেকে কিছুটা কম হবে, কারণ মিক্সড আছে। সেই জন্য ভেজা বায়ুর বাষ্প ঘনত্ব হবে কি, 9 থেকে 14.4-এর মধ্যে কিছু একটা। সেটা ডিপেন্ড করছে তোর বাতাসটা কত ভেজা, খুব ভেজা নাকি একটু ভেজা, যাই হোক ভেজা হলেই হবে 9 থেকে 14.4-এর মধ্যে। সে যেটাই হোক, যদি এর মধ্যেই হয়, 14ই হোক 14.2 হোক, সেটা হচ্ছে কি সবসময় শুষ্ক বায়ুর থেকে হালকা। সেই জন্য শুষ্ক বায়ু ভারী আর ভেজা বায়ু হচ্ছে হালকা। তোদের পরীক্ষায় পড়বে সেরকম একটা দুটো উদাহরণ করাচ্ছি, তোরা নিজেরা ট্রাই কর, তারপরে আমি করাচ্ছি। ঠিক একটা আছে। তো করলাম যেমন HCl, সহজ দেই প্রথমে। স্যার একটা দিন আমরা চেষ্টা করে দেখছি। না না, হাইড্রোজেন কর, এটা করে বল। তোরা ট্রাই কর, না আমি করে দেবো একটা? না স্যার, করছি। ঠিক আছে, তোরা করে বল। যারা দেখছিস বা করছিস সবাই ট্রাই কর, করে দেখ পাচ্ছিস কিনা। হ্যাঁ হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন H2 মানে কি, দুটো H আছে তাই তো? আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। দুটো H আছে, ওটাই। একটা আর একটা। এবার তোরা ট্রাই কর, এবার তো পেরে যাওয়া উচিত, হাইড্রোজেনের বাইরে একটা আছে, তাহলে হ্যাঁ, দুটোরই বাইরে একটা পেরে একটা যাবো থাকবে। পেরে যাবো। পুরো বলি বলুন তো, আমি লিখেছি তো। ও আচ্ছা, আমি করে মানে দিচ্ছি, দেখ উম, মিলছে কিনা। এই তো একটা, এখানে একটা, তাহলে হ্যাঁ, এও এই হচ্ছে ধারে একটা ব্যবহার করতে মানে পারবে, এ দুটো নেবে আর এও এও এটা এই ব্যবহার ধার করতে পারবে। থেকে দুটো নেবে। ওটাই করেছি। ব্যাস এইরকম হবে, তোকে এরকম গঠন করে দেখাতে হবে হুম। পরীক্ষায়। আচ্ছা নেক্সট একটা কর। এটা সহজ ছিল। H2O, জল। দেখ, করে দেখ পাচ্ছিস কিনা, সবাই ট্রাই কর, সবাই ট্রাই কর। দেখ যদি পেরে যাস তো বাস হয়ে গেল। স্যার হয়েছে। এটা পাচ্ছি না। আচ্ছা, এটা আমার যখনই এরকম আটকাচ্ছে একটু। থাকবে,
ধর H2O বা ধর আরো কিছু থাকলো, যেটা একটার মধ্যে দুটো বা তিনটে আছে আর একটা ফাঁকা আছে, তখন কিরকম করবি, যেটা ফাঁকা আছে সেটা সবসময় কি মিডিলের দিকে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে এটা এখানে ওটা ফাঁকা আছে, মানে ওতে আর কিছু নেই, দুই তিন কিছু আচ্ছা নেই। আচ্ছা কিন্তু হাইড্রোজেনে আছে দুটা। হাইড্রোজেন কটা আছে? দুটো। তাহলে এক পাশে লিখছি একটা হাইড্রোজেন, আর এক পাশে লিখছি একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের বাইরে কটা থাকে? একটা। একটা, আর এই ধারে একটা হবে। আর অক্সিজেনে কটা থাকে? ছটা, তাই তো? দুই আটটা। ছয়, হ্যাঁ আটটা। তাহলে তো দুই প্লাস ছয়, ছটা আট। হ্যাঁ কারণ প্রথম কক্ষে দুটো রয়ে যাবে না, শেষ কক্ষে তো দেখতে হবে কটা আছে। না বুঝতে পারিস না? হ্যাঁ তুই যখন এখানে সোডিয়াম ধরেছিলি ভাব, তাহলে একটা দিয়েছিলি কেন? তুই তো দুই আট এক দিতে পারতিস। তার কারণ এইগুলো স্টেবিল, এইগুলো পূরণ হয়ে গেছে এগুলো। শেষ কক্ষপথে কটা হ্যাঁ আছে? একটা ছিল। এখানে একটা। অক্সিজেনের কি টোটাল আটটা আছে, কিন্তু যখন তুই ভাঙবি কি হবে? দুই ছয়, তাই তো? দুই। হ্যাঁ সেই দুই জন্য শেষ ছয়। কক্ষপথে ছটা আছে। সেই জন্য দেখ, দুই ছটা আছে তিন ওর জন্য চার পাঁচ ছটা। ছয়। তাহলে কি করবে হাইড্রোজেন? কি ঠিক করবে? আছে। এই একটাকে নেবে, দেখ হাইড্রোজেন দুটো হয়ে গেল। এই হাইড্রোজেন কি করবে? হ্যাঁ একটাকে নেবে, কি একটা লিখবে। এই হাইড্রোজেনে দুটো হয়ে গেল। দারুণ দেখতে লাগছে, হ্যাঁ? হুম। এবার দেখ অক্সিজেন দেখ, এক দুই তিন চার পাঁচ ছয়। এবার যদি এই হাইড্রোজেনের একটা আর এই হাইড্রোজেনের একটা নেয়, কটা হয়ে যাবে তাহলে? আটটা। আটটা হ্যাঁ। বল, বুঝতে পেরেছিস কিনা বল? হ্যাঁ পুরো ক্লিয়ার? এরপরে দিলে পারবি তো? এরকম হ্যাঁ। টাইপের একটা দেবো। দিন আচ্ছা। দিন করি। এরকম টাইপের তো পরীক্ষাটা, এটা পুরো মানুষের মতো দেখতে লাগছে দেখ। হ্যাঁ ওর জন্য ভাবি বোর্ডে করাচ্ছিল তো, প্রথমে ওই চ্যাপ্টারটা আমাকে পড়ায়নি, বুঝতে পারছিলাম না, আমি বললি স্যারেরা কি ডিম ডিম আঁকছে। এখন বুঝতে পারছিস? হ্যাঁ তারপর CH4 করে দেখ হচ্ছে কিনা। এটা হচ্ছে বলে মিথেন। CH4 মানে কি? এটাতে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। তাহলে হ্যাঁ বুঝতেই পেরেছিস মিডিলে কাকে রাখতে হবে, ধারে কাকে রাখতে হবে। দিয়ে কর। হ্যাঁ বুঝ- আর বাকিটা করলি? যেমন জলেরটা করেছি H2O তে, একই রকম হবে এটা হবে। দেখ, আমি ট্রাই করছি, তোরা করতে থাক। তাহলে জলের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এইচ দুটো ছিল বলে দুটো ধারে করে দিয়েছি, কিন্তু এখানে এইচ কটা আছে? চারটা। তাহলে কি করব, কার্বনটাকে মিডিলে রাখতে হবে, যেটা বললাম আগের বার। আর হাইড্রোজেন কি দুটো দুপাশে। তা তোরা নিজেরাই বুঝতে পেরেছি আর দুটো কোথায় রাখতে হবে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। দেখ চারটা হয়ে গেল, দারুণ দেখতে লাগছে। চার কোণে চার, মানে চারদিকে চারটা। তাহলে এই হাইড্রোজেনের একটা আছে, আচ্ছা আমি অন্য কালার করে দিচ্ছি। ধর এখানে একটা আছে, এখানে একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা। কার্বনের কত হয়? ছয়, তাই না? কার্বনের ছয়। মানে কি প্রথমে থাকবে কটা? হ্যাঁ, দুটো, তারপর থাকবে চারটা। তাহলে লাস্ট চারটে। কক্ষপথে কটা আছে? চারটে আছে। তাহলে চারটেকে আমি কি করছি, ডিজাইন করে দিচ্ছি একটু। এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। হাইড্রোজেনের তো একটাই নিয়ম, বুঝতেই পেরেছিস। কটা করবে হাইড্রোজেন? দুটো। পট করে করে নিলে, স্যার হয়ে গেছে। এই হাইড্রোজেন করে নিবো, এইখানটা কি করে পট করে করে নিতে হবে। এই হাইড্রোজেন কি করলো, এই দুটো করে নিল। দারুণ দারুণ দেখতে লাগছে। এই হাইড্রোজেন কি করলো, এটা করে নিল। মাঝখানে সিটে রয়ে যাবে। হ্যাঁ, আর তো তাহলে মাঝখানে কি হচ্ছে, কার্বনটা হাইড্রোজেন রয়ে গুলো যাবে। সব দুটো দুটো হয়ে গেল। এখন বাকি আছে কার? হ্যাঁ কার্বন। কার্বন। কার্বন কি করবে? চারটা তো ছিল। কার্বন একসাথে। হ্যাঁ, কার্বনের হ্যাঁ চারটে ছিল। একসাথে এবার ছটা কার্বন হবে। কি করছে, প্রতিটা হাইড্রোজেনের কাছ থেকে একটা একটা করে নিয়ে 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 পেয়ার করছে। তাহলে কতগুলো হবে? ছটা। আটটে। নিজের ছিল চারটে, আর হাইড্রোজেনের একটা একটা করে চারটা। হাইড্রোজেনের চারটা, তাহলে চারটা প্লাস চারটা আটটা। দেখ হ্যাঁ সবার দেখ পেয়ার হয়ে গেছে, দেখ। হ্যাঁ এই হ্যাঁ হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনের দুটো, কার্বনের আটটা। বাস। হ্যাঁ, সবাই বলছে বুঝতে আমি, পেরেছি। কার্বন বলছে ঠিক আছে আমিও স্টেবিল, হাইড্রোজেন বলছে আমিও স্টেবিল। সবাই স্টেবল হয়ে গেছে, সবাই স্থির, সমযোজী বন্ধন হয়ে গেছে। বাস। এইগুলো যদি বুঝতে পেরে যাস, পরীক্ষা নম্বর পেয়ে গেছিস 2 নম্বর।
তো পরীক্ষার কোশ্চেন কিরকম পড়বে, CH4 এর সমযোজী বন্ধন লুইস ডট গঠনের মাধ্যমে দেখাও। এই যে ডট করছে সেগুলোই হচ্ছে ডট, লুইস ডট। 2 নম্বর। আচ্ছা, হ্যাঁ, লুইস ড্রাগন। হ্যাঁ, এবার একটা জিনিস দেখ, আমি এখানে যতগুলো উদাহরণ তোদের দিয়েছি এখনো পর্যন্ত সবগুলো কি করছি দেখ, একটা একটা করে টানছে, মানে সবগুলো একটা একটা করে, সেই জন্য এইগুলোকে কি বলা হয়, এক বন্ধন। সমযোজী কি, এক বন্ধন। এবারে যদি দুটো দুটো করে ইলেকট্রনের পেয়ার হয়, দুটো দুটো করে, মানে দুটো ফাঁকা আছে, এখানে কি হাইড্রোজেনে কটা ফাঁকা আছে, একটা। এই হাইড্রোজেনে একটা ফাঁকা, এই হাইড্রোজেনে একটা ফাঁকা, এই হাইড্রোজেনে একটা ফাঁকা। সেই জন্য কি করেছে, দুটো থাকলে দ্বিবন্ধন হ্যাঁ হবে। দুটো যদি থাকে কি বলবে তাকে, দ্বিবন্ধন। এখানে কি হচ্ছে, প্রতিটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা করে বিজোড় ইলেকট্রনের সমন্বয়ের মাধ্যমে জোড় গঠন করছে বলে এটাকে বলছে সমযোজী এক বন্ধন। যেমন HCl দেখলি, এগুলো দেখলি সবকিছু। দ্বিবন্ধন হলে কি হবে, দুটো বিজোড় ইলেকট্রন থাকবে, সেটা সমযোজী বন্ধন গঠন করবে। আর একই রকম ভাবে বুঝতে পারছিস, ত্রিবন্ধন হলে হবে কি, তিনটে থাকবে। দ্বিবন্ধনে দুটো, ত্রিবন্ধনে তিনটে, এক বন্ধনে একটা। একটা দেখাই, ধর তোরা নিজেরা কর, N2। আমি করে দিচ্ছি, তোরা আগে নিজেরা ট্রাই কর। N2 একই রকম ভাবে সব প্রসেস একই, শুধু দেখতে হবে স্টেবিল কটা ইলেকট্রনের জোড় গঠন করলে হচ্ছে, এটাই তো প্রসেস, আর কিছু নয়। এখানে দেখতে পেলি যে একটা করে দিলেই জোড় হয়ে যাচ্ছে, মানে স্টেবিল হয়ে যাচ্ছে। এখানে N2টাই দেখ, আমি একটা স্টেপ করে দিচ্ছি, N আর N। এবার তোরা ট্রাই কর, আমি তারপরে করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, হুম, নাইট্রোজেনের কটা, সাতটা। সাতটা হলে কি, প্রথম কক্ষে হ্যাঁ, দুটো, তারপর কক্ষে পাঁচটা, লাস্ট কক্ষে কটা থাকলো, পাঁচটা। তাহলে করে নে পাঁচটা। পাঁচটা। 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে কি করবে তো, হুম, পাঁচটা করে আছে মানে সব বুঝতেই পেরেছিস কটা করতে যাবে, আটটা। তাহলে ভাব, আটটা হ্যাঁ, করতে চাইলে একে কটা ইলেকট্রন নিতে হবে, আর তিনটা। এর তিনটে। আর একেও তিনটা নিতে হবে। তাহলে কি করছে, এ তিনটা ইলেকট্রন নিয়ে এ করছে, আবার আর এ এর তিনটে নিয়ে তিনটা করছে। ইলেকট্রন নিয়ে এ করছে। দেখ, এরও আটটা হয়ে গেছে, ওরও আটটা হয়ে গেছে, দেখ 5 3 8। হ্যাঁ, এই দেখ, এটা যদি তুই নিস দেখ 5 3 8, আবার এটা যদি নিস দেখ এই 5 3 দেখি। 8, তাহলে দুজনেই হয়ে গেল। তাহলে দেখ, একটা ভালো করে জিনিস লক্ষ্য করে, যেটা বললাম আমি, তাহলে কি এইগুলো সব দেখ একটা একটা করে নিচ্ছিল, দেখ হাইড্রোজেনের একটা একটা, এখানে কটা করে নিচ্ছে, 1 2 3। বা এর যদি ধরিস কটা নিচ্ছে, হুম, 1 2 3, তিনটা করে ইলেকট্রন নিয়ে বন্ধন করছে বলে এটা কি, সমযোজী ত্রিবন্ধন। আর একটা করে নে, তাহলে সব যখন এক বন্ধন ত্রিবন্ধন হয়ে গেছে, তাহলে আর একটা করে নে। তাহলে পরীক্ষায় যদি এগুলো তোরা বুঝতে পেরে যাস, পরীক্ষায় 2 নম্বর কনফার্ম। আমি বলে দিয়েছি দ্বিবন্ধন, তাও তোরা কর, ট্রাই কর। অক্সিজেন, দেখ এটা করে দিচ্ছি, এরপরে তোদেরকে 3 4টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যার মধ্যে পড়ে যাবে, মানে পরীক্ষায় পড়ে যাবে, যে কোনো পরীক্ষায়। অক্সিজেন হয়ে গেছে নাকি, অক্সিজেন একই জিনিস, ও ও তাহলে কি থাকবে অক্সিজেনে, কত আগেই আমি লিখেছি, এই যে স্যার হয়ে গেছে। 6টা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এর দুটো চাই, এর দুটো চাই, ওই হয়ে তো। গেল। হ্যাঁ, হ্যাঁ, ওই দুটো নেবে আর এই ধারে ওই সামনের দুটো নেবে। ব্যাস, হ্যাঁ, হয়ে গেল ঠিক অক্সিজেন। করেছি। তোদের হোমওয়ার্ক থাকবে কি, ঘরে প্র্যাকটিস করবি, নিজে থেকেই করবি। বোঝা গেল যে, মানে তোরা যদি হয়ে যায় বাস শেষ। হ্যাঁ, হোমওয়ার্ক কি, কার্বন ডাই অক্সাইড, ইথিলিন আর অ্যাসিটিলিন, C2H2, C2H4। আরো করতে পারিস HF, ক্লোরিন, যাই হোক এইগুলোই কর, এই 3 4টা ঠিক কোশ্চেন গুলো আছে। তুলে নে, হুম, মানে হোমওয়ার্কটা তুলে নে। আচ্ছা, এবারে কি কোশ্চেন গুলো লিখে নে, কি কি কোশ্চেন হতে পারে।
তাহলে প্রথমে কাকে বলে তো পড়বে না। 1 নম্বর কোশ্চেন কি? কোশ্চেন 1। কোশ্চেন 1 কি? আয়নীয় যৌগ আর তড়িৎ যৌগের পার্থক্য। সরি, আয়নীয় আর তড়িৎযোজী নয়, আয়নীয় আর তড়িৎযোজী একই, আয়নীয় ও সমযোজী। সমযোজী পার্থক্য। আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। অনেক সময় পড়ে কোশ্চেন, পার্থক্য লেখো। হুম, কোশ্চেন 1। কোশ্চেন 2। কোশ্চেন 2 হচ্ছে কি এই কোশ্চেনটা, কি কোশ্চেন? HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও, HCl সমযোজী হওয়া সত্ত্বেও, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে কেন? প্রচুর পরীক্ষায় পড়ে। তড়িৎ পরিবহন করে কেন? যেটা বলে দিয়েছি আমি, আয়নে বিভক্ত হয়ে যায় যার ফলে তড়িৎ পরিবহন করে। আর 3 নম্বর কি? হুম, 3 নম্বর হচ্ছে উদাহরণ। এখানে তো প্রচুর পড়ে, মানে পাবি। ও তো যেগুলো আমরা করছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, লুইস ডট গঠনের মাধ্যমে হুম, যে কোনো একটা পাবি, হয় সহজ আছে। তড়িৎযোজী না হলে সমযোজী, যে কোনো একটা পারবি। ঠিক আছে। ওই আয়নীয়টা ছিল একটা মানে বিয়োজন করা আর একটা গ্রহণ করা, আর সমযোজীটা ওই তো করছো। হ্যাঁ, যেগুলো তড়িৎযোজী ছিল সেইগুলো হচ্ছে আয়ন উৎপন্ন করে, আর যেগুলো সমযোজী সেগুলো আয়ন উৎপন্ন করে না। তার কারণ হচ্ছে কি? এটা বলেইছি আমি অনেকবার। তার কারণ হচ্ছে আয়নীয় যৌগ যেগুলো সেইগুলো ইলেকট্রন হয় দিয়ে দেয়, নাহলে নিয়ে নেয়। মানে আর সমযোজীতে কি আছে? ওইরকম করে না কেউ যে দিয়ে দিল বা নিয়ে নিল। ওখানে কি বলছে? তুমিও আমারটা নাও আর আমিও তোমারটা নেই, দুজনেই ব্যবহার করবো। সেই জন্য কোনো, সমান। যেহেতু দিচ্ছে না আর নিচ্ছে না, সেই জন্য আর কোনো আয়নের প্রশ্নই নেই। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোদের তড়িৎযোজী, আয়নীয় যৌগ, তড়িৎযোজী বা আয়নীয় আর সমযোজী চ্যাপ্টারটা শেষ মোটামুটি। আর এখান থেকে এই কোশ্চেন গুলোর বাইরে কোনো কোশ্চেন হবে না তোদের। নেক্সট বই যে হবে সেটা হচ্ছে আলো, তাই তো? আর আলো হচ্ছে খুব বড় চ্যাপ্টার, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আলো চ্যাপ্টারটা হচ্ছে শেষ হতে হুম, সময় লাগে। এর মধ্যে এই কোশ্চেন গুলো মিনিমাম 3 নম্বরের মনে হচ্ছে পড়ে, 3 বা 4 কিছু নম্বরের পরে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে এই কোশ্চেন গুলো করলেই পেয়ে যাবি তোরা। বোঝা আচ্ছা। গেল? পড়ে দেখ, হুম, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলতে পারিস। আর ভিডিও দেখে যদি মনে কোনো কোশ্চেন থাকে তখন করতে পারিস। না, ঠিক আছে, তাহলে এতটা আমার থাক। কোনো নেক্সট তাহলে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো।